বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অবশেষে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে দল ব্যবস্থা নিল, তাকে শোকজ করা হয়েছে, 3 দিনের মধ্যে চিঠি দেওয়া হয়েছে। আমরা যেটা গত প্রতিবেদনে দেখছিলাম যে সত্যি সত্যি কি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, কারণ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি যে হয়েছে, দুটি কমিটি, একটি রাজ্যসভা এবং লোকসভার জন্য এবং অন্যটি বিধানসভার জন্য, এবং এই দুটি মিলিয়ে আরেকটি, অর্থাৎ 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি। তো বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি তারা কি আদৌ ব্যবস্থা নিতে পারবে? কারণ এই হুমায়ুন কবির তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তার যে কার্যত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ পূর্ণ সময় পুলিশ মন্ত্রী ছেন এবং তাকে উপমুখ্যমন্ত্রী করা হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে দাবি করেছিলেন। এখন প্রশ্ন হলো যে তারপরে এই শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছে, কিন্তু তারপরেও তিনি মুখ বন্ধ করেননি, এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রশ্ন এখন কোনো জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা বলা যায় যে তৃণমূলের মধ্যে যে অভিষেক পন্থী যারা রয়েছেন, তাহলে কি মুখপত্রে অনেকেরই রদবদল হয়েছে? একদিকে যেমন হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, অন্যদিকে অভিষেক পন্থী যারা মুখপত্র রয়েছেন তাদের অনেকেরই রদবদল, বা অর্থাৎ তাদের নামই হয়, এবং তারা অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ প্রকাশ্যে কেউ আড়ালে আপনারে। অরূপ চক্রবর্তী তিনি যেমন লিখেছেন যে লেফট জব ফর তৃণমূল স্পোক্স পার্সন, তিনি ফেসবুকে এরকম একটি লিখেছেন। সুদীপ রাহা, কোহিনুর মজুমদার, এদেরকেও মুখপত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং অরূপ বিশ্বাস তিনি এখন ঠিক করবেন কে কোথায় বলবে না বলবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তিনি মুখপত্রে কাজ করবেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক? তাহলে কি অভিষেক পন্থী যারা, তাদের ডানা ছাটা শুরু হলো আবারও? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দাস, স্বাগত জানাচ্ছি। অরূপ দা, কি বলবে পুরো বিষয়টা? আবার কি একটা এই জিনিসটা আমরা গত ঠিক যদি দেখি পৌরসভা নির্বাচনের আগে আগে দেখেছিলাম, তারপরে বিধানসভা নির্বাচনের পরে বেশ কিছুদিন ঠিকঠাক ছিল, আবার 2023 নাগাদ আমরা দেখেছিলাম আবারও একই জিনিস। কিভাবে দেখছো পুরো বিষয়টাকে, কি মনে হচ্ছে? বিপ্লব, আগে যে শেষ কর্মসমিতির বৈঠকটা হলো, ওটা নামেই কর্মসমিতি বা যে নামই তুমি দাও না কেন, কিন্তু আলটিমেট যেটা শেষে দাঁড়ালো সেটা আমরা দেখতে পারলাম যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ যে সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে একটা বাউন্ডারির মধ্যে বেঁধে দেওয়া হলো। যেটা আহ, বলা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিনের মধ্যে পুলিশ মন্ত্রী হবেন, এই হুমায়ুন বারবার করে দাবি করেছিলেন উপমুখ্যমন্ত্রী হবেন। সেই জিনিসটা দল যে ভালোভাবে নেয়নি সেটা একদম পরিষ্কার। সে এই যে এরপর যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হলো, দিল্লির দায়িত্ব দেওয়া হলো, তিনি সেখানে সাংসদদের দেখবেন আর দিল্লি স্পোক্স পার্সন হিসেবে থাকবেন। তাহলে কি দাঁড়ালো? তাহলে যেটা আপাতত যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা গলা তুললেন, তারা যে দাবিগুলো করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিগুলো নাকচ করে দিল, প্রথমত তাই। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে সমস্ত 65 বছরের উপর আর কি যারা সিনিয়র, তাদের অন্য রোলে গাইড করার জন্য বলেছিলেন, নতুন মুখ তুলে আনার। কিন্তু এবার আমরা দেখলাম সিনিয়রদেরই জয় জয়াকার। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কমিটি করেছে সেখানে সিনিয়ররাই সুযোগ পেয়েছেন বা তাদেরই সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে যারা জুনিয়র, যেটা তুমি বললে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে আছেন, তারা কিন্তু এবার যে নতুন যে কমিটি হলো দলীয় মুখপাত্রদের, তাদের কিন্তু অনেকেরই ডানা ছাঁটা গেল। এখানেই শেষ না, সেটা হচ্ছে আরেকজন আছেন, সেটা হচ্ছে শান্তনু সেন। হ্যাঁ, হ্যাঁ, সিকিউরিটি প্রত্যাহার করা হয়েছে। জানি যে এই আরজিকর কাণ্ডের সময় তিনি বেশ কিছু বিষয়ে মুখ খুলেছিলেন, তার মেয়েও ডাক্তারি পড়তে গিয়ে নানা রকম
সেট কালচারের শিকার হয়েছে বলে তিনি দাবি করেছিলেন, তার স্ত্রী দাবি করেছিলেন। না এখানে হ্যাঁ সেটা তো ছিলই। তারপরে উনি কিন্তু এইসব বলার পরও 30 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ডায়মন্ড হারবারে ডাক্তারদের একটা ক্যাম্প হওয়ার কথা, ঠিক সেদিন সেই ক্যাম্পের দায়িত্বে কিন্তু শান্তনু সেনই আছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে শান্তনুকে রেখে ডাক্তারদের একটা বার্তা দেওয়ার যেখানে চেষ্টা করছেন, সেই শান্তনুকেই আমরা দেখলাম তার গার্ডটা তুলে নেওয়া হলো। দেখো দলের তো সবাই সবকিছু বলে না, তোমাকে বুঝে নিতে হয়, সবাই সব কথা স্পষ্টভাবে বলা হয় না বা বলে না। সেখানে দলের তরফে একটা মেসেজ পরিষ্কারভাবে যেটা চলে গেল, সেখানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাবছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাহিনী তুমি যদি বলো যারা সেনাপতি বলে বারবার করে বলছেন, তারা যেভাবে বলছেন, হুমায়ুন কবির যে কথা বলছেন, দল সেটা ভালোভাবে নিচ্ছে না। দল মানে তুমি বলতে পারো মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটাও যে সেটা হচ্ছে তোমার অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকেও তুমি দেখবে বীরভূমে সেই চেয়ারপারসন কিনা এই নিয়ে একটা টানাপোড়েন ছিল। হ্যাঁ, মানে অনুব্রত মণ্ডলেরও কাজ করবে এটা বলা হয়েছিল, কাজল শেখ এবং অন্যান্য যারা রয়েছে সেই কোর কমিটি কাজ করবে বলা হয়েছিল, সমন্বয় করে চলার কথা বলা হয়েছিল বীরভূমে। হ্যাঁ, এবার এই কর্মসমিতি সেখানে অনুব্রত মণ্ডলের পাল্লা ভারী হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আগামী দিনে প্রমোশন। পাল্লা ভারী হচ্ছে। হ্যাঁ, প্রমোশন হচ্ছে। ফলে যাদের ডানা ছাটার কথা বলা হচ্ছিল, ডানা তো উল্টে ছাটাই হলো না, আর কি সিনিয়রদের উপরেই অনেক বেশি নির্ভরশীল হলো। তাই নয়, তুমি যদি দেখো যে আমরা যদি দেখি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ব্যানার্জি এই দুজনের কেন্দ্রে এবং সৌগত রায়, এই তিনজনের কেন্দ্রে কিন্তু লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারের জন্য প্রচারেও যাননি, কিন্তু দেখা গেল সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনেরই কিন্তু প্রমোশন হয়েছে, অর্থাৎ সংসদীয় যে আহ, 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 কথাবার্তা বলবেন সেখানে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও রাখা হয়েছে এবং কল্যাণ। না, তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিক, দেখো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সব থেকে বেশি আক্রমণাত্মক ছিলেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছিলেন, সে ববি আকিব হোক বা সৌগত রায় হোক, তিনি তো সবার আক্রমণাত্মক হলো, এবং তার ফল যেটা দেখা গেল, তাকে জাতীয় কর্মসমিতির মেম্বার করা হলো, ডিসিপ্লিনারি কমিটির মেম্বার করা হলো। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর দল যে সন্তুষ্ট সেটা তো বোঝাই গেল। ওই যে বললাম যে রাজনীতিতে তো সবাই সব কথা বলে না, সবাই সব কাজ করে না। এখন যেটা দেখার সেটা হচ্ছে যে তৃণমূলের যে একটা বড় রদবদলের কথা বলা হচ্ছে, সেই রদবদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, সেই তালিকার কজন থাকে বা কজন থাকে না। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সুব্রত বক্সী মিলে একটা যে তালিকা তৈরি করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দেন, তখন দেখা হবে এর কতটা পরিবর্তন হয়। কিন্তু দলের কাছে একটা বার্তা কিন্তু পরিষ্কার চলে গেল, যেটা ভাবা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো জানুয়ারিতে এই দায়িত্ব নেবেন, পুলিশ মন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হবে, সেইটা একেবারেই হবে না বিপ্লব। তোমাকে আরেকটাও আমরা এই প্রসঙ্গে তথ্য দিই। সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক আইনজীবী যে একটি কাগজ কিনেছেন, বাংলা এক সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমেও কিন্তু রাজ্য সরকারের বিজ্ঞাপন একদম বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকার গত 1.5 মাস যাবৎ ধরে সেখানে কোনো বিজ্ঞাপন দেন না, এবং সেই আইনজীবী একটা সময় রাজ্য সরকারের হয়ে বিভিন্ন মামলাও লড়তেন, তো এখন কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা যে আইনজীবী রাজ্য সরকারের প্রচুর মামলা লড়েছেন, সেখানে রাজ্য সরকারই তার বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে, কারণ কিছু খবরের জন্য। এবং সেই যে কাগজ সে, আর কি করাই হয়েছে অনেকটা একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভাবমূর্তি, যাতে আরো ভালো করে লোকের কাছে যায়, সেটাই খবর, ওই কাগজ সূত্রে সেটাই জানা যাচ্ছে। তাহলে সব দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে একটা, তোমাকে যেটা বললাম, লক্ষণ রেখার মধ্যে আটকে দিল বিপ্লব। ধরো এটা তোমার হয়তো মনে আছে, আগেও একবার হয়েছিল, তখন পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সাধারণ সম্পাদক নেই, তোমার হয়তো মনে আছে সেটা। হ্যাঁ, কিন্তু লোকসভা ভোটের আগে আগে। হ্যাঁ, তারপরে আমরা কি দেখলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল আমি কোথাও প্রচারে যাব না, আমি ডায়মন্ড হারবারের মধ্যেই থাকবো, দল আমাকে বললে যাবে, দল যদি আমাকে বলে যাব। ফলে নিজেকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রেখেছিলেন, তারপর সে মনোমালিন্য মিটে গেছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলতে পারো ফিরে এসেছেন। এবার আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ এবার হয়তো উনি সাধারণ সম্পাদক আছেন, তাই জন্য ওই দিল্লির দায়িত্ব দেওয়া হয়েছে, ওখানে কিভাবে করবে। কিন্তু আগামী দিনে দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টান্স কি হয় বিপ্লব, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
আগে জানুয়ারি মাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন বা তার বাহিনী কি করেন। এবার আসি হুমায়ুন। এখানে নতুন যে নিয়ম করেছে সেটা হচ্ছে 3বার তাকে আর কি শোকজ করা হবে, তার জবাব চাওয়া হবে। এবার জবাবে তো হুমায়ুনকে জবাব দিতে হবে। এবার যদি 3বারও সে আহ, দলীয় শৃঙ্খলা ভাঙে, তারপর তাকে সাসপেন্ড করা হবে। এবার দেখা যে হুমায়ুন এই কথা বলার পর আর কি কি উত্তর হুমায়ুন দেন। হুমায়ুন এবং সেই হুমায়ুনের উত্তরে সন্তুষ্ট হয় কিনা দল, এবং হুমায়ুনকে যে প্রথমবার শোকজ করলো তারপরে হুমায়ুন আবার কোনো মন্তব্য করেন না করেন না। এবার সেদিন হুমায়ুন একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে বিপ্লব, একটি চ্যানেলে আমি শুনছিলাম। সেখানে বলছে যে হুমায়ুন কি, আমি বুঝিয়ে দেব, ওখানকার 22টা যে তৃণমূলের বিধায়ক আছে আমি প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থী দেব। আমি জানি না হুমায়ুনের কতটা আর কি মুর্শিদাবাদ জুড়ে কতটা তার সাংগঠনিক ক্ষমতা আছে। সেখানে আর দেখো ওইটা তো এমনি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এবার। মুর্শিদাবাদের এমন অবস্থা যে অধীর চৌধুরী পর্যন্ত হেরে গিয়েছেন, এমন ভাবে ভোটের মেরুকরণ হয়েছে সেখানে। এবার সেখানে হুমায়ুন কবির সেটা কতটা ভোট তিনি নিজে, হ্যাঁ তিনি ভরতপুরে হয়তো তিনি জিততে পারেন, কিন্তু মুর্শিদাবাদ জুড়ে তার কি ক্ষমতা আছে সেটা কিন্তু এখনো পরীক্ষিত নয়। কিন্তু তৃণমূলের অন্দরে যে একটা টালমাটাল চলছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে ফুটে বেরিয়ে আসছে বিপ্লব। তো এই এর একটা টালমাটাল পরিস্থিতি বা অবস্থা, বিশেষ করে লোকসভা নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা আমরা দেখতে পেয়েছি, যদিও তিনি দীর্ঘদিন চিকিৎসার কারণে বেশ কয়েকবার দেশের বাইরেও এসেছেন, কিন্তু তারপরে তার যে ভূমিকা দেখতে পেয়েছি, আহ, এখন দেখা যে তার যে টালমাটাল পরিস্থিতি, অর্থাৎ আবার কি সেই নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, এইসব কিছু আমরা দেখতে পাবো। আমরা দেখেছিলাম একটা সময় যে হঠাৎ করে নতুন তৃণমূল বলে বেশ কিছু ব্যানার লাগানো হয়েছিল, hoarding করেছিল, বা তৃণমূল। আবারও কি আমরা সেই পরিস্থিতি দেখতে পারবো? বিশেষ করে যখন অভিষেক ঘনিষ্ঠ যারা রয়েছেন, অরিক চক্রবর্তী, সুদীপ রাহা, মইনুল মজুমদার, শান্তনু সেন, আহ এদের যেমন একদিকে বলা যায় মুখপত্রের পর থেকে কেন ছাঁটাই করা হলো তারা নিজেরাই জানেন না। শান্তনু সেনও এ নিয়ে খুব উদ্বেগ ছিলেন আগে। শান্তনু সেনের সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হলো। এখন দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি সেখানে রয়েছেন এখন। সেখানে তিনি সংসদের নানান বিষয় আলোচনা করবেন। এই বাংলায় তার যারা অনুরাগী, তাদের কি হবে, তারা কোন পথে, নজর রাখুন সেদিকে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগবে লাইক দেবেন। ধন্যবাদ অরুণদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন।